বাংলাদেশে ভাইরাল হওয়ার যে প্রতিযোগিতা, সেটায় আমি দেখছি আমাদের দেশের সম্মানিত সংসদ সদস্য থেকে শুরু করে মন্ত্রী, প্রতিমন্ত্রী কেউই আসলে পিছিয়ে নেই। তারা সবাই চায় খুব চটকদার একটা মন্তব্য করতে, যে মন্তব্যটা খুব দ্রুত ভাইরাল হবে, নিউজের হেডলাইন হবে, অনলাইন পোর্টালগুলো এই মন্তব্য নিয়ে মাতামাতি করবে, বিভিন্ন ফটোকার্ড তৈরি হবে। সো আমার মনে হয় এটা তাদের পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই তারা এই ধরনের মন্তব্যগুলো করেন। কারণ দেখলাম যে জাতীয় সংসদের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে বলেছেন, অধিবেশন চলাকালীন সময় তার বক্তব্যের সময় তিনি বললেন যে ভর্তি পরীক্ষা না নিয়ে, কোনো রকম মেধা যাচাই না করে যে স্কুলগুলোতে লটারির ভিত্তিতে বাচ্চাদেরকে ভর্তি করা হয়, এটা ঠিক না। উনি সেটার প্রতিবাদ করেছেন। বাচ্চাদের মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে ভর্তি নিতে হবে। ভালো কথা, উনি ওনার বক্তব্য দিয়েছেন। আমার প্রশ্ন হলো, একটা 6, 7, 8 বছরের বাচ্চা প্রাইমারি স্কুলে ক্লাস 1-এ ভর্তির সময় কি এমন মেধার তার পরিচয়, যোগ্যতার পরিচয় দিয়ে তাকে ভর্তি করতে হবে, সেটা একবারও কি ওনার মনে হলো না? বা আমাদের দেশের মানুষ আসলে কি মনে করে, অতটুকু একটা বাচ্চা, তাকে কি পরিচয় দিতে হবে মেধার একটা স্কুলে ভর্তির জন্য? তো যাই হোক, সেটা একটা গেল। উনি ওনার বক্তব্য রেখেছেন। উনি তো আর শিক্ষা মন্ত্রণালয়ের কেউ না, উনি সংসদ সদস্য হিসেবে উনি ওনার বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যের প্রতি উত্তরে ইনস্ট্যান্টলি আমাদের বিজ্ঞ, বিচক্ষণ, অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিবিদ, মাননীয় মন্ত্রী, শিক্ষামন্ত্রী যেই বক্তব্য রাখলেন, সেটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং। উনি চট করে বলে দিলেন, এখন থেকে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে স্কুলে বাচ্চাদেরকে, আর লটারির মাধ্যমে ভর্তি করা হবে না। আমি লটারির পদ্ধতির ভালো খারাপ কিছু জানি না, আমি এটার বিষয়ে কোনো কম্প্রিহেন্সিভ কোনো গবেষণা কোথাও পড়িনি, আমি জানি না এটার রেজাল্টটা কি। কিন্তু ভর্তি পরীক্ষা যে কত অসুস্থ একটা কম্পিটিশন, সেটা আমার মতো যারা 90s-এ প্রাইমারি লেভেলে পড়েছেন, প্রাইমারি স্কুলে পড়েছেন, তারা জানেন। সে সময় আমরা দেখেছি কি ভয়ঙ্কর একটা অসুস্থ কম্পিটিশন তৈরি হয়। বাবা মারা ভয়াবহ চাপ দিতে থাকে বাচ্চাদেরকে, কারণ আসলে সবাই ভালো স্কুলে ভর্তি করতে চায়। ভালো স্কুলের সংখ্যা যে কোনো শহরে, বিভাগীয় শহরে খুবই কম, হাতে গোনা। সেই স্কুলগুলোতে ভর্তি করতে হলে এক ধরনের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। সেই ভর্তি পরীক্ষা খুবই কঠিন টাইপের ভর্তি পরীক্ষা। সেখানে টিকতে হলে আপনাকে স্কুলের পড়া আপনি যদি কোনো স্কুলে তখন ক্লাস 1-এ পড়তে থাকেন, আমি ম্যাক্সিমাম সময় দেখতাম কেউ সেই স্কুলের পড়াশোনা করে না, সব ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল সব কোচিং করে। প্রচুর কোচিং তখন ছিল ছোট ছোট বাচ্চাদেরকে, ভিকারনেসা, আইডিয়াল, হোলি ক্রস এসব স্কুলে ভর্তি করানোর জন্য। প্রচুর ভালো ভালো টিচাররা, সেখানকার টিচাররা প্রাইভেটলি পড়াতেন, স্কুলে ভর্তি করানোর জন্য রেডি করতেন ভর্তি পরীক্ষার জন্য। সো ভয়াবহ একটা অসুস্থ কম্পিটিশন আমরা তখন দেখেছি। তা লটারি আসার ফলে, লটারি প্রচলন করার ফলে যেটা হয়েছে, সেখানে হয়তো আবার স্কুলে ডোনেশনের যে একটা সিস্টেম, সেটা হয়তো চালু হয়ে গেছে। ভর্তি পরীক্ষায় না টিকলেও কিন্তু ডোনেশনের ব্যবস্থা ছিল, এবং সেখানেও প্রচুর মোটা অঙ্কের ডোনেশন দিয়ে এই ভালো ভালো স্কুলগুলোতে ভর্তি হতে হতো, ছোটোবেলা আমরা দেখেছি। সো এই পুরনো পদ্ধতি ফিরিয়ে আনার যে একটা বক্তব্য মাননীয় মন্ত্রী ইনস্ট্যান্টলি সংসদে করে ফেললেন, সেই সিদ্ধান্তের পেছনে ওনার আসলে হোমওয়ার্কটা কী ছিল? মাত্র 1 মাস হয়েছে এই সরকার এসেছে ক্ষমতায়। সো ওনারা কি কোনো বসেছিলেন, এটা নিয়ে আলোচনা করেছিলেন? যে শিক্ষা বিষয়ক যে কমিটি আছে, সেখানে আলোচনা হয়েছে, কারা আছে সেই কমিটিতে এবং তাদের ফাইন্ডিংসটা কী ছিল ফিল্ড লেভেলে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে? নাকি উনি একটা হাসনাত আবদুল্লাহর বক্তব্যের এগেনস্টে একটা মন্তব্য করলে খুব ভাইরাল হওয়া যাবে, কিংবা হাসনাত আবদুল্লাহকে সমর্থন দেওয়া যাবে তার বক্তব্য যে খুবই সঠিক সেটা প্রমাণ করার জন্য, এরকম একটা কোনো ভাবনা থেকে উনি সেই মন্তব্যটা করে ফেলেছেন? আগেও দেখেছি ওনার আসলে ভাইরাল হওয়ার ব্যাপারে যথেষ্ট আগ্রহ আছে। উনি আগেও যখন উনি মন্ত্রী ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের, তখন উনি হেলিকপ্টারে করে এসএসসি পরীক্ষা চলাকালীন সময় বিভিন্ন স্কুলে লাফ দিয়ে হেলিকপ্টার থেকে নেমে বিভিন্ন এমন একটা অভিযান চালাতেন নকল প্রতিরোধ করার। সেটাই ওনার শিক্ষা যে মন্ত্রীদের ওই সময়কার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে এটাই, উনি নকল প্রতিরোধ করতে খুবই সফলভাবে সক্ষম হয়েছিলেন। কিন্তু আমরা আসলে জানি না ওই সময় আসলে শিক্ষানীতি প্রণয়নে উনি কী ধরনের ভূমিকা রেখেছিলেন, ওনার ভূমিকায় কী ছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য, সেগুলো আমরা জানি না। সো ওনার আসলে ভাইরাল হওয়ার এক ধরনের টেন্ডেন্সি আছে। সো উনি হয়তো সেজন্য এই মন্তব্যটা করেছেন। আমরা অবশ্যই চাই
সিস্টেম পরিবর্তন হোক, বাচ্চারা একটা শেখার মতো পরিবেশ পাক, কিন্তু একটা 6-7 বছরের বাচ্চাকে ভর্তি পরীক্ষার নামে সে অসুস্থ কম্পিটিশনে ফেলে দেয়া, সেই আবার আমাদের ছোটবেলার সেই সময়কার সেই একটা সিক একটা পরিবেশে যেখানে বাবা মারা পাগলের মতো এক বাচ্চা আরেক বাচ্চার সাথে কম্পিটিশন করছে। আমি জানি না অতটুকু একটা বাচ্চা সে কি বেধার পরিচয় দেওয়ার জন্য সেই প্রিপারেশনটা নিচ্ছে, এবং সেখানে ফেইলিয়ার হলে বাবা মা সহ পুরো পরিবার মানসিকভাবে যে পরিমাণ বিধ্বস্ত হয়ে যেত, আমরা সেগুলো দেখেছি। আমরা সেই পরিবেশটা দেখেছি। আমরা সেখানে ফেরত যেতে চাই কি না সেটা আমাদের প্রশ্ন। আবার অনেকে যারা মানে শিক্ষা নিয়ে কাজকর্ম করছেন এবং এ সরকারের গুণগ্রাহী, তারা অবশ্য বলছেন যে আমরা ধার করা বিদেশি সেসব সিস্টেম আর আমরা নিব না, আমরা বাংলাদেশের কনটেক্সটে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেরকম একটা শিক্ষা ব্যবস্থা চালু করব। তো বাইরের দেশে শিক্ষা ব্যবস্থা কিভাবে কাজ করছে সেটা যদি আপনারা গ্রহণ না করেন, সেখান থেকে পজিটিভ জিনিসগুলো যদি আপনারা গ্রহণ না করেন, কিভাবে আপনারা ইন্টারন্যাশনালি কম্পিট করবেন সেটা আমি জানি না। আর বাংলাদেশের কনটেক্সটের মানে একদম কনটেক্সট স্পেসিফিক সিস্টেম কি তাহলে এটাই যে বাচ্চাদেরকে একটা অসুস্থ কম্পিটিশনের দিকে ফেলে দেওয়া, আবারও মুখস্থ বিদ্যা যাচাই করা, শুধুমাত্র বইয়ে কি আছে, টেক্সট বুকে কি আছে সেগুলো পড়ে মুখস্থ করে ঝেড়ে দিয়ে আসা পরীক্ষার হলে? তো এই ব্যবস্থা তো আসলে আর কাজ করবে না। 2026 সালে পৃথিবী যেখানে এগিয়ে যাচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, ওই সিস্টেম কি আর কাজ করবে বলে আপনাদের মনে হয়? এখানে কিন্তু আসলে স্কুলের ভূমিকা খুব গৌণ হয়ে আসছে। এখানে স্কুলের ভূমিকা এখন শুধুই হবে বাচ্চাদেরকে প্রিপেয়ার করা ওয়ার্ল্ডের এই যে দ্রুত পরিবর্তনশীল যে প্রেক্ষাপট, সেটার সাথে নিজেকে খাপ খাওয়ানো। এডুকেশনের একজন স্টুডেন্ট হিসেবে এবং শিক্ষা সেক্টরে বেশ সিগনিফিক্যান্ট একটা সময় কাজ করার অভিজ্ঞতা থেকে এতটুকু বলতে পারি, এই যে ভর্তি যুদ্ধ, লটারি, এত কিছু আপনারা বলছেন না, এগুলো আসলে বাংলাদেশের যে লক্ষ লক্ষ যে সরকারি প্রাইমারি স্কুলগুলো যা আছে এগুলোর জন্য আসলে একেবারেই খাটে না। এই প্রাইমারি স্কুলগুলোতে পড়ে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাচ্চারা। তারা হয়তো অন্য কোথাও চান্স পায় না বা অন্য কোনো সুযোগ নেই বলেই তারা স্কুলগুলোতে পড়ে। ওই স্কুলগুলোর মান উন্নয়নে আমাদের কোনো সরকারের কোনো ভূমিকা কখনোই ছিল না। ওগুলোর মান দিনে দিনে একেবারেই এদের মান নিম্নমুখী হয়েছে। সো যদি এলাকার স্কুল, সবগুলো প্রাইমারি স্কুল কিংবা এলাকার স্কুলগুলোর মান উন্নয়ন করা যেত, তাহলে এই লটারি, এই ভর্তি পরীক্ষা কোনো কিছুরই দরকার হতো না। ক্যাচমেন্ট এরিয়ার সমস্ত বাচ্চা এলাকার স্কুলগুলোতেই যেত। এই অসুস্থ কম্পিটিশনের মধ্যে আসলে আমাদের বাচ্চাদের পড়তে হতো না। এবং অসুস্থ কম্পিটিশন কিন্তু আরও একটা জিনিস প্রমোট করে, সেটা হচ্ছে ভর্তি কোচিং। আমরা ভর্তি বাণিজ্য দেখেছি, ভর্তি কোচিং দেখেছি, ডোনেশন দেখেছি ছোট থেকে। সো আপনারা কেন সংস্কারের নামে সেই মানধাত্তা আমলের নষ্ট হয়ে যাওয়া সিস্টেমকে ফিরিয়ে আনতে যাচ্ছেন, সেটা একটু আপনারা কাইন্ডলি ব্যাখ্যা দেবেন। এই ক্লিকবেট মন্তব্যগুলো করার আগে সংসদে দাঁড়িয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বোচ্চ যে ব্যক্তিটি, যিনি হচ্ছেন মাননীয় মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তার মুখ থেকে এ ধরনের একটা ভাইরাল একটা চটকদার একটা সিদ্ধান্ত আসার আগে আমরা আশা করব যে তিনি আসলে এই সিদ্ধান্তের পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমাদের কাছে একটু ব্যাখ্যা দেবেন। তবে যে কোনো সিদ্ধান্ত এককভাবে আসবে না আগের মতো। আমাদের একেবারে সরকারের টপ লেভেলের সর্বোচ্চ যে ক্ষমতাধর ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রী কিংবা যে কোনো মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর একক সিদ্ধান্তে কোনো কিছু চলবে না, এটুকুই আশা করি। এবং যখন কোনো মন্তব্য করবেন, যখন কোনো সিদ্ধান্ত, খুব গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তর কথা দেশ জাতিকে ওনারা জানাবেন, তখন যেন সেই সিদ্ধান্তের পেছনে খুব গ্রহণযোগ্য কারণ থাকে। একটা রিসার্চ সাপোর্টেড ডিসিশন যেন অন্তত শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আমাদেরকে দেন, এতটুকুই প্রত্যাশা থাকবে।